মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ, নেতাকর্মীদের উচ্ছ্বাস। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের আপিল শুনানি আজ, রায় বহাল থাকার প্রত্যাশা। সচিবালয়ে আজ ঢুকতে পারবে না দর্শনার্থীরা, আশেপাশের এলাকায় সভা সমাবেশে নিষেধাজ্ঞা, কর্মকর্তা কর্মচারীরা দাবি আদায় অনড়। 4 দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, অংশ নেবেন নিক্কেই সম্মেলনে, বাজেট সহায়তা সহ সই হবে 7টি চুক্তি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 14 জনকে পুশ ইন বিএসএফ এর, বাধা দিলে ছড়ে গুলি, প্রতিরোধে বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হামাস, 2 ধাপে মুক্তি পাবে 10 ইসরায়েলি জিম্মি, বিনিময়ে আংশিক সেনা প্রত্যাহার। এবং নতুন অধ্যায় শুরু কিংবদন্তি কোচ আনচেলত্তির, নেইমারকে বাদ রেখে ব্রাজিলের নতুন দল ঘোষণা, 5 জন খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি শিখা আজিজ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায় দেন। 71 মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, হত্যা, অপহরণ, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল আজহারের বিরুদ্ধে। গত 26 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ, পরে আপিলের আবেদন করেন আজহার। শুনানি শেষে আজ তাকে আপিল বিভাগে খালাস দেওয়া হয়। দর্শক, সুপ্রিম কোর্টে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, খালাস পাওয়ায় আইনজীবীরা কি বলছেন? ইশিকা, আপনি ইতিমধ্যে খবরটি পেয়ে গেছেন যে আজকে আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশে যে বহুল আলোচিত জামাত নেতা এটিএম আজহারের যে মৃত্যুদণ্ডাদেশের যে রায়টি হওয়ার কথা ছিল আজকে হয়েছে, এবং সেখানে আপিল বিভাগ এই রায় দিয়েছেন যে তাকে খালাস দিয়ে রায়ও দিয়ে দিয়েছেন। তো ইতোমধ্যে আসলে আজকে কোনো যুক্তিতর্ক হয়নি। আজকে প্রথমে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইনজীবীরা আছেন তারা তাদের পেপার সাবমিট করেছেন, এবং পরবর্তীতে আদালত রায়টি দিয়ে দিয়েছেন। এবং আপনি যেমনকি 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপটেই কিন্তু এই আপিল বিভাগের পর রিভিউ শুনানির জন্য এসে আজকে এই রায়টি হয়েছে। এবং আজকে আপনি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এজলাস তো আসলে জামাত নেতাকর্মী বা জামাতের যে যারা ছিলেন তাদের দিয়ে এজলাস প্রাঙ্গণ কানাকানা পূর্ণ ছিল। তবে আজকে আদালতে জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জোবায়ের এবং মাসুদ সাইদি, জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, এবং যে আইনজীবীরা যারা ছিলেন এবং শেষে নেতাকর্মীদের। এবং সেই সাথে এখানে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে খালাস পাওয়ার পর এখানে নেতাকর্মীরা উল্লাসের জন্য জড়ো হয়ে গিয়েছেন। একটু পরেই আমাদেরকে আইনজীবীরাও ব্রিফ করবেন, এবং আইনজীবীরা এখানে কিন্তু শিশির মনির যেটি বলেছেন জামাতে ইসলামী যে আইনজীবী শিশির মনির যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে তাদের কিন্তু প্রত্যাশা ছিলই যে আজকে এটিএম আজহারুল ইসলাম খালাস পাবেন, এবং সেই তাদের প্রত্যাশাও কিন্তু পূরণ হয়েছে। একটু পরেই আমাদের সাথে কথা বলবেন জামাতে ইসলামের আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীরা। একটু পরে আমরা আপনাকে জানাতে পারবো যে এই পরিপ্রেক্ষিতে আইনজীবীরা কি বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্টে ছিলেন সাবরিনা মজুমদার, সর্বশেষ তথ্য দিচ্ছিলেন তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভড আপিলের শুনানি আজ সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এরপর 2018 সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দর্শনার্থীদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সোমবার রাতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয় এবং আশপাশের এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করার কথা রয়েছে কর্মকর্তা কর্মচারীদের। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠনের সমন্বয়ে গঠন করা ঐক্য ফোরামের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। সচিবালয় কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশে 4 অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে 2 দিন ব্যাপী কলম বিরতি কর্মসূচির ডাক দিয়েছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। মঙ্গলবার সকাল 9টায় শুরু হওয়া কর্মসূচি চলবে বেলা 12টা পর্যন্ত। আগামীকাল বুধবারও একই কর্মসূচি পালন করা হবে, তবে হাসপাতালের জরুরি বিভাগ সহ অন্যান্য জরুরি সেবা কর্মসূচির বাইরে থাকবে। 4 দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে $1 বিলিয়ন বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। টোকিও সফরকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার প্রেসিডেন্ট, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা একটি বিজনেস সেমিনারে অংশ নেবেন। সেখানে তিনি জাপান থেকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন। 29 মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন 30 মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। 2 শীর্ষ নেতার বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ মামলায় চাঁদনী চক মার্কেটের 5 জন সহ আসামি করা হয়েছে অজ্ঞাত আরও 50 ব্যবসায়ীকে। সোমবার রাতে মার্কেটের একটি দোকানে পণ্যের দামে বনিবনা না হওয়ায় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা মব সৃষ্টি করে তাদেরকে মারধর করে। এতে আহত হন 10 থেকে 12 জন। পুলিশ জানায় এই মামলায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। এভাবেই মব সৃষ্টি করে হামলা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর। সোমবার রাতে রাজধানীর চাঁদনী চক মার্কেটে একটি কাপড়ের দোকানে পণ্যের দামে বনিবনা না হওয়ায় ব্যবসায়ীদের হেনস্থার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। পরে ভুক্তভোগীর সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা তাদেরকে মারধর করে। এতে আহত হন 10 থেকে 12 জন শিক্ষার্থী। এই ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় জড়ো হলে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। কোনো একটা প্রোডাক্ট নিয়ে বনিবনা হয় নাই, তো বনিবনা না হওয়ার পরে সে পরে নিব বলে চলে আসে, কিন্তু ওই দোকানের স্টাফ তাকে ইফটিজিং করে এবং ওই প্রোডাক্টটা নিতে বাধ্য করতে চায়। তখন সে চলে আসে, সবাই চড়া হয়ে তাদেরকে চোর অপবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে, পিলারের সাথে লাগাই মারছে। পরে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাত আরও 50 জন ব্যবসায়ীকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীরা। এই মামলায় জড়িত অন্যদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানায় পুলিশ। ঢাকা ভার্সিটির যে ভাইরা আছেন আমাদের, তারা একজনকে আমাদের হাতে নাতে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন এবং দেওয়ার পর আমরা ওনাদের কাছ থেকে ঘটনাটার বিস্তারিত শুনি এবং মামলা নেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তীতে আমরা রাতে একটি মামলা অলরেডি গ্রহণ করেছি, যেখানে
চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রায়ের ব্যাপারে কথা বলছেন আইনজীবী শিশির মনির, সরাসরি যাচ্ছে সেখানে। সমুন্নত হয়েছে এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। জি, আমরা একটা শোনেন, আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি। এই অ্যাডভান্স অর্ডারটার আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর আরেকটা প্রেস কনফারেন্স আছে 11:30টায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই স্বনির্বন্ধভাবে দাওয়াত দেওয়া হচ্ছে। আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন। কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। কোরআন বলেছে, সরকারি চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের 11 সদস্যকে আটক করা হয়েছে। সরকারি ভালনারেবল উইমেন বেনিফিট তথা VWDর চাল বিনামূল্যে বিতরণের কথা থাকলেও প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে 500-600 টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে অভিযুক্ত ইউপি সদস্যদের কাছ থেকে 1,13,900 টাকা উদ্ধার করা হয়েছে। অপরাধটি হয়েছে আমরা জানি যে এটা আসলে এক ধরনের ফৌজদারি অপরাধ। এখানে আমরা কিছু অর্থও আমরা এখানে তাদের হাতে পেয়েছি যা তারা স্বীকার করেছে। তো সেই অর্থ সহ সামগ্রিক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সুপর্দ করার নির্দেশিত এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে 14 ব্যক্তিকে পুশিন করাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার ভোর 4টার দিকে নোম্যান্সল্যান্ডে এই ঘটনা ঘটে। পুশিন হওয়া ব্যক্তিদের 9 জন পুরুষ এবং 5 জন নারী। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে বিজিবি বিষয়টি এখনও নিশ্চিত করেনি। বর্তমানে পুশিন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। 14 জনকে আটক করা হয়েছে। 4 জন আমার বাড়ির পাশ থেকে আর 4 জন 0 পয়েন্টের কাছ থেকে আটক করা হয়েছে। তাদেরকে নিয়ে বর্তমান 0 পয়েন্টে অবস্থান করতেছে। বর্তমান দুপাশেই
ভারতের বিএসএফও এবং বাংলাদেশের বিজিবি সবাই তৎপরতা আছে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে আজ শেষ হচ্ছে ঈদের সপ্তম দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর 2টো থেকে শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলো টিকিট বিক্রি। রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা 33,315টি। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে 7 দিনের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি হচ্ছে। এসব টিকিট ফেরতযোগ্য নয়। প্রতিজন যাত্রী সর্বোচ্চ 4টি আসনের টিকিট একবারে সংগ্রহ করতে পারবেন। ঈদুল আজহা সামনে রেখে দেশের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। ঈদযাত্রা কতটা স্বস্তিদায়ক হচ্ছে সে বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, যান চলাচলের বর্তমান অবস্থা কেমন, আর ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জি শিখা, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে প্রায় 13টি জেলার মানুষ চলাচল করে এবং এই মহাসড়কটিতে ঈদের সময় এর ব্যস্ততা বেড়ে যায় এবং এই স্বাভাবিক সময়ে যেখানে 18 থেকে 20,000 পরিবহন পারাপার হয় 24 ঘন্টায়, সেখানে ঈদ আসলে সেই পরিবহন প্রায় 50,000-এর উপরে চলে যায়। তবে সেই ক্ষেত্রে কিন্তু এই মহাসড়কটিতে যেমন পরিবহনের চাপ থাকে, পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের ঘরে ফেরার জন্য একটি বাড়তি ব্যস্ততা থাকে। সব মিলে এই মহাসড়কটিতে যে পরিমাণে এই পরিবহন চলাচল করে, সেই পরিমাণে যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কটিতে এই সেতু দিয়ে যে পরিবহন, সেই পরিবহনের যাতায়াতের সুবিধার্থে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারা এইবারের ঈদ যাত্রায় যাতে নির্বিঘ্ন মানুষ তারা গন্তব্যে পৌঁছাতে পারে সেই বিষয়ে তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং তারা বলছেন যে এই মহাসড়কটিতে যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটিতে, সেই মহাসড়কটির বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হবে এবং এই পুলিশ যাতে এই মহাসড়কটিতে কোনো যানজট না লাগে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করবে। তবে এইখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে প্রতিবারই গতবার ঈদেও কিন্তু আগে এই মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং এইবারও কিন্তু সম্প্রতি কয়েকদিন আগে ডাকাতির ঘটনা ঘটেছে এবং সেই ডাকাতির ঘটনায় পুলিশ 3 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে এবং মালামাল যে লুট হয়েছিল সেগুলো উদ্ধার করেছে। তবে এই যে ডাকাতির যে ঘটনা, এটি মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি করেছেন। চালকরা বলছেন যে মহাসড়কে যদি পুলিশ তাদের দায়িত্ব পালন করে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তাহলে কিন্তু এই ডাকাত রোধ করা যাবে। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ ইশিকা। অভিজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। শরীয়তপুর পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও সামগ্রিক নাগরিক সুবিধার বেহাল দশা, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, পৌরবাসীদের প্রধান অভিযোগগুলো কি এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? ইশিকা, শরীয়তপুর পৌরসভা দীর্ঘদিন যাবতেই কিন্তু মানুষজন দুর্ভোগে পড়ছে। সেক্ষেত্রে কিন্তু প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এখানকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর যে খানাখন্দ, এ কারণে কিন্তু তাদের দুর্ভোগ পৌঁছেছে চরমের বিষয়। বর্ষার মৌসুমে কিন্তু দুর্ভোগটা কিন্তু আরো কয়েক গুণ বেড়েছে। এই মুহূর্তে অবস্থান করছে শরীয়তপুর পৌরসভার উত্তর মাথার সামনে। এখানকার চিত্রটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে এখান থেকে এই উত্তর মাথা থেকে যে কানাড়া বাজার পর্যন্ত প্রায় 2800 মিটার যে সড়কটি রয়েছে, সেই সড়কটির অবস্থা কিন্তু এমনটাই খানাখন্দে ভরা। সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের কিন্তু চলাচলের বেশ দুর্ভোগ হচ্ছে এবং এই 800 মিটারের মধ্যে কিন্তু 2টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যে কারণে কিন্তু যারা লেখাপড়া করতে এই স্কুলগুলোতে আসেন তারাও কিন্তু এই বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না, তাদেরও বেশ দুর্ভোগ হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা এখানকার যারা স্থানে রয়েছে তাদেরকে আমরা একটা কথা জিজ্ঞেস করেছি, যে তারা যদি জানিয়েছে দীর্ঘ 7 থেকে 8 বছর আগে এই রাস্তার সংস্কার কাজ হয়েছে, এর পরবর্তীতে কিন্তু বারবারই তারা পৌর প্রশাসককে বিষয়টি জানিয়েছে। সেক্ষেত্রে কিন্তু পৌর প্রশাসকের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাননি। যার
কারণে কিন্তু তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে এই জায়গায় যারা রয়েছে তাদের সাথে আসলে এই যে শরীয়তপুর পৌরসভার যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো খানাখন্দের কারণে আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে, প্রশাসনের কাছে কী চাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শরীয়তপুরবাসী, আমি শরীয়তপুর পৌরসভার একজন নাগরিক। গত 6 থেকে 7 বছর আগে এই পালং উত্তর বাজার থেকে কানা বাজার পর্যন্ত রাস্তাটি কাজ করা হয়েছিল, কিন্তু তার কিছুদিন পূর্বেই রাস্তাটির বেহাল অবস্থা হয়ে যায়। আজকে 7 বছর যাবৎ রাস্তাটি করুণ অবস্থা। বৃষ্টির দিনে বর্ষাকালে রাস্তাটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে স্কুলের বাচ্চারা রাস্তা যাতায়াত করতে পারে না, গাড়ি ঘোড়া উল্টে পড়ে যায়। আমি পৌর প্রশাসকের কাছে আমার আকুল আবেদন, শরীয়তপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিসাবে আমার আকুল আবেদন থাকবে শরীয়তপুর প্রশাসকের প্রতি, তিনি যেন খুব দ্রুত এই রাস্তাটি সংস্কারের জন্য পৌর প্রশাসক গুরুত্ব দেয় এবং জনগণের যাতে সুযোগ হয় সেজন্য তিনি চেষ্টা করেন। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন এখানকার একজন স্থানীয়র কথা। পাশাপাশি আমরা শরীয়তপুর পৌরসভার যিনি পৌর প্রশাসক রয়েছে ওয়াহিদ হোসেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে 24-25 অর্থ বছরে যেই সংস্কার কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অতি দ্রুত করার চেষ্টা করবে এবং বাজেট না থাকার কারণে কিন্তু এই সড়কগুলোর কাজগুলো তারা ইতিমধ্যে করতে পারছে না। তবে সামনের যে অর্থ বছর সেই অর্থ বছরে তারা কাজগুলো করবেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে স্থানীয়রা যেমনটা বলছে তাদের প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায় তারা। এই ছিল শরীয়তপুর পৌরসভা সড়ক থেকে সর্বশেষ। ইশিকা। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর পৌরসভার বেহাল দশা, জনগণের দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানছিলাম। চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের কাঁচা বাজারে আগুনে পুড়ে গেছে 8টি দোকান। সোমবার মধ্যরাতে আগুনের এই ঘটনা ঘটে, এতে 8টি দোকানের মালামাল পুড়ে যায়। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান জীবননগর ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।